হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। প্রতিবার আমি স্টার্টআপদের নিয়ে আসি, বাট যেখানে স্টার্টআপরা আটকায় সেই জায়গাটাতে আজ আমি সলভ করতে এসেছি। তো আজকে আমার গেস্ট হচ্ছে অনির্বাণ দা। অনির্বাণ দা রানস অ্যান আইভি ফার্ম বা ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফার্ম কল্ড স্পেক্টার। তো আর দেরি না করে আজকের গেস্টের সাথে কথোপকথনটা চালু করা যাক। অনির্বাণ দা, থ্যাংক ইউ ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। মাই প্লেজার। প্রথম কোয়েশ্চেন, বিগ থ্রির পর ওয়াই আইবি? বিগ থ্রির পর ওয়াই আইবি, গুড কোয়েশ্চেন। তো অনেকদিন ধরে তো কাজ নিজে মানে প্র্যাকটিস বিগ থ্রি বলতে স্টার্ট করেছিলাম ফ্রম 2001 when I was in Deloitte. Actually before that I was in Asian Healthcare Services. I was in Bangalore. Then I joined and specifically about Big Four. So Deloitte is when I joined in 2001. I was there for till 2004. This was all in Bangalore. Then came back to Kolkata. Was in IBM for exactly 1 year. Then from IBM moved to EY. Then EY to KPMG. Then back to EY. Then again Deloitte. Then outside of Big Four, I went to Baker Tilly. I was a partner. I realized অনেক হয়েছে, আর ভালো লাগছে না, এবার নিজেই একটা কিছু করব। তো সেই ভাবনা থেকেই I started my firm, which is Spectre Corporate Finance Solutions, with my partner Prashanta Sengupta. Incidentally, Prashanta my boss ছিল. He recruited me in EY, and then we moved from EY to KPMG, back to EY, then Deloitte. So we are working now for 20 years. মানে কলকাতায় আমার কাছে বাঙালি আইবি ইজ আ রিয়ালিটি, রাইট? না, আছে গো, এরকম না। তার বাইরে আসে না কেন? খুঁজতে হয় একটু। হ্যাঁ, আমার মতো এত বছর ধরে লেগে রয়েছি বোধহয়। হ্যাঁ, সেটা অনেকেই কলকাতায় আসে, তারপর মুভ আউট করে যায়, হয় না, বিজনেস হয় না। দেখো, ডুইং বিজনেস ইন কলকাতা ইজ নট ভেরি ইজি, স্পেশালি তুমি যদি বম্বে, ব্যাঙ্গালোর, দিল্লি এসব জায়গায় দেখো, প্রচুর ডিল হয়, হাই ভ্যালু ডিলস হয়। এখানেও এরকম নয়। বাট আই হ্যাভ বিন ফরচুনেট, লাস্ট 20 years আই হ্যাভ ম্যানেজড। সবসময় যে ভীষণ ভালো বিজনেস হয়েছে তা মোটেও নয়। have gone through a lot of ups and downs, especially post COVID. আর তারপরে কোভিডের পর যেটা হলো, আগে যেমন আমরা বাংলাদেশটা খুব কভার করতাম, সেটা একদমই বন্ধ হয়ে গিয়েছিল। টিম সাইজও স্মল, বাট ঠিক আছে, আই হ্যাভ সার্ভাইভড, আই এম সার্ভাইভিং। থ্রাইভ কিনা জানি না বলুন, আই এম সার্ভাইভিং। থ্রাইভিং কিনা আমি সত্যি জানি না, বাট আই এম সার্ভাইভিং। আর আমার সবচেয়ে যেটা ভালো যে আই হ্যাভ সাম ভেরি গুড ক্লায়েন্টস, যারা সবসময় আমাকে, মানে এমন ক্লায়েন্ট যাদের আমি 3টে নাগাদও আমি ফোন করলে আমি জানি দে উইল পিক আপ মাই কল, দে উইল অলওয়েজ আনসার। তো আমার মনে হয় এইটাই আমার 20 বছর, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, এরকম কয়েকজন ক্লায়েন্টকে পাওয়া। যারা মানে ক্লায়েন্টের চাইতেও বেশি, আমি বলবো, জাস্ট নট ক্লায়েন্ট আর অ্যাডভাইজার, ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি সর্ট অফ, মানে যাদের আমার দরকার হলে আমি যাদেরকে গিয়ে বলতে পারি। তো কলকাতায় বসে কলকাতার সবচেয়ে বড় ফান্ডরেজ আপনার করা আজকের দিনে কোনটা? কেভেন্টারের জন্য করেছিলাম। What was the quantum? 175 crore we raised from Mandala Capital. That's the biggest. এখন আরো কয়েকটা করছি, কিন্তু আমাদের প্রফেশনটা এমনই, ডিল ক্লোজ না হওয়া অব্দি আমি বলতেই পারবো না। আমি হয়তো 350 কোটির ফান্ড রেজে কাজ করলাম, কিন্তু ডিল ক্লোজ হলো না, কোনো মানে হয় না। অ্যাকচুয়ালি সেরকম অনেকগুলোতেই কাজ করেছি, কিন্তু ক্লোজ না হলে আমি সেটাকে, কাজ করা এক জিনিস, বাট ক্লোজ করা আরেক। তো যেহেতু মানে জিনিসটা একটু হলেও বুঝি, মানে মনে করুন একটা ম্যান্ডেট ক্লোজ করতে ওরা 7-8 মাস তো লাগে, আরো বেশি, কখনো কখনো তো 1 বছরও লেগে যায় আমাদের। বাট হ্যাঁ, 7 থেকে 8 মাস ডেফিনেটলি। কলকাতায় বসে যারা ব্যবসা করছে, obviously it's music to ears and you guys know যে কার পেছনে আপনাদেরকে ছুটতে হবে বা যেতে হবে। Here's the man. তো আর কলকাতায় যারা টাকা খুঁজছেন তারাও জানেন who to go to, স্পেশালি যারা স্টার্টআপ, হি ইজ দ্য ম্যান। দাদা, স্টার্টআপ নিয়ে অনেকে বলে যে কলকাতা সামহাউ বাকি 27খানা স্টেটের চেয়ে একটু পিছিয়ে আছে, আপনার কি মত? একটু নিড আ অনেস্ট আনসার, ডিপ্লোম্যাটিক হলে চলবে না। তাহলে আমি বলবো, হ্যাঁ, আমরা
আমরা একটু পিছিয়ে আছি, একটুই পিছিয়ে আছি। তার কারণ আমাদের এখানে না ইকোসিস্টেমটা এখনো এরকম ভাবে ডেভেলপ করেনি, যেটা ব্যাঙ্গালোর বলো, গুরগাঁও, এইসব জায়গায়, বম্বেতে। আর ইকোসিস্টেম মানে শুধু, আই এম নট জাস্ট টকিং অ্যাবাউট মানে গুড ম্যান পাওয়ার, ভালো ম্যান পাওয়ার আমাদের এখানেও আছে, বাট ভিসি। আজকের আমি যখন একটা স্টার্ট আপের জন্য ভিসি রেজ করতে যাই, কোথাও যেন আমি দেখি কলকাতা শুনলে এই লোকের একটা যেন কোথাও একটা বায়াস থাকে। আস্তে আস্তে কাটছে জিনিসটা, এমন নয় যে VCs don't look at startups from Kolkata. No, there are instances where fundraise has happened. তবে হ্যাঁ, কোথাও একটু বায়াস আছে। আর এটা আমার, তুমি যেটা বললে ডিপ্লোম্যাটিক আনসার নয়, আমি তোমাদের বিতে যারা আসে তাদের কথা আমি বাদ দিলাম, আমি অন্য অনেক স্টার্ট আপকে দেখেছি যারা দেখা পর্যন্ত করতে চায় না। আমি ধরো নিজে ফোন করে তাদের সঙ্গে দেখা করতে চেয়েছি, তারা দেখাই করতে চায় না, না अभी नहीं चाहिए, we are good, we know when to raise, ভালো কথা। বাট রিজেকশন হার্টস অরুণ, সেই জন্য আমাকে কেউ যখন অ্যাপ্রোচ করে না, আমি সবসময় অ্যাটলিস্ট চেষ্টা করি তাদের একবার দেখা আমি করতে চাই সবসময়। রিসেন্টলি একটা ন্যারেটিভ আছে, আমি জানি না মানে সত্যি না ভুল, মানে সত্যি না মিথ্যে। একটা কলকাতার কোম্পানি আছে, তারা হয়তো দেখছে, আমি নাম নেবো না, they are growing, they are doing good. Recently they raised 3 million and তাদের ন্যারেটিভ হচ্ছে ক্লোজ ডোরসে যে যারা তাকে ফান্ডেড, they said যে I am giving you a 50% discount just because you are based out of Calcutta. মানে আপনার কি মনে হয়, এতে কি কোনো সত্যতা আছে? মানে আপনার পার্সপেক্টিভ আমি জানি। 50% ডিসকাউন্ট কলকাতার জন্য না, আমি এই ন্যারেটিভস আই ডোন্ট নো, আমি জাস্ট মানে ভেরিফাই করতে চাইছি। দেখো, ন্যারেটিভ তো মানে যে কেউ কিছু বলতেই পারে, কিন্তু আমার মনে হয় না কলকাতার জন্য 50%, তাহলে তার ফান্ড রেজ করা উচিত। তার মানে কি, সে যা ভ্যালুয়েশন অলমোস্ট হাফে সে করছে, সে এতটা ডেসপারেট। তাহলে এখন কি হয়, ন্যারেটিভে যেটা বলছো, লোকে যখন ফান্ড রেজ করতে যায়, আমি এক্স অ্যামাউন্ট আমি ফান্ড রেজ করবো এক্স ভ্যালুয়েশনে, এখন সেটা যদি 50% কমে যায়, তখন তাদেরও একটা ন্যারেটিভ দরকার হয় যে কেন এত কমে করলে। বাট কলকাতার জন্য না। মানে প্রবলেম আমার হচ্ছে এইসব দেখো, ভিসিরা আসছে কোথায় ইনভেস্ট করছে, যেখানে তারা সেই কোম্পানিতেই ইনভেস্ট করবে যেখানে তারা দেখবে যে কোম্পানি হ্যাজ দ্য পোটেনশিয়াল টু সলভ আ প্রবলেম। সে কলকাতায় হোক কি টিম্বাকটু হোক কি যেখানে হোক, ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ ইউ আর সলভিং আ প্রবলেম, অ্যাজ লং অ্যাজ দ্য প্রোডাক্ট ইজ স্কেলেবল, ভিসিরা ইনভেস্ট করবে। হ্যাঁ, হয়তো একটু তোমার 10-15% ডিসকাউন্ট, আমি জানি না, নাম্বারস দেখতে অনেক কিছু, ভ্যালুয়েশন তো শুধু কলকাতা বলে হবে না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট 50% ফর কলকাতা না, আই এম সরি। কিন্তু আমি একটা লিঙ্কডিনও একটা কোথাও পোস্ট করেছিলাম যে কেউ একটা কলকাতার বাইরে শিফট করে গিয়ে তার ভ্যালুয়েশন নাকি 50%। আমি এগুলো একদমই, আমি কিছুতে এটা হজম করতে পারবো না, ডিফিকাল্ট ফর মি টু ডাইজেস্ট। তো যারা ন্যারেটিভ ছড়াচ্ছে, আলটিমেটলি ইটস হার্টস দ্য ইমেজ অফ দ্য সিটি অর দ্য স্টেট, হোয়াট ইজ দ্য ইউজ, রাইট? তো এইবার আই রিপ্রেজেন্ট আ লট অফ স্টার্টআপস, আপনি দেখেছেন বি, আপনি নিজে গেছিলেন, জব সিন দ্য ভাইবস, জব সিন দ্য এনার্জি। তো তাদের বিহাফে আমি কিছু কোয়েশ্চেন করতে চাই, ভেরি জেনারিক আপনার জন্য। বেসিক্যালি একখানা স্টার্টআপ, ঠিক আছে, আইডিয়েশন স্টেজ হতে পারে, গ্রোথ স্টেজ হতে পারে, ম্যাচিওর স্টেজ হতে পারে। তো আপনার মানে কি মনে হয় যে কোন সময় মানে আপনাদের কাছে আসা উচিত ফর ফান্ডিং, মানে হোয়েন ইটস দ্য রাইট টাইম ফর? দেখো, রাইট, তুমি যদি সেই অর্থে রাইট বলো, সে তো লোকে সিড স্টেজেও ফান্ড রেজ করে, লোকে প্রি সিরিজ এতেও করে। রাইট আর রং ঠিক স্টেজের হিসেবে না। আজকে যদি কোনো একটা কোম্পানি কলকাতায় ধরো ডিফেন্সের ওপর কাজ করছে, আমি বলবো দিস ইজ দ্য রাইট স্টেজ, যদি সত্যি ভালো প্রোডাক্ট, বিকজ অফ দ্য টেলউইন্ডস। অ্যাবসলিউটলি, বিকজ অফ দ্য টেলউইন্ড। কিন্তু কিছু ক্ষেত্রে ধরো যদি খুব জেনারিক সেক্টর, মানে ফিনটেক, হেলথ টেক, কনজিউমার টেক, এগুলোই মানে যেখানে ভিসিসরা ভীষণ রকম ভাবে ইনভেস্ট করে, তো সেইখানে যদি তাদের একটা প্রোডাক্ট মার্কেট ফিট যদি হয়ে থাকে, তাদের যদি একটা ট্র্যাকশন থাকে, ধরো রেভিনিউ 2-3 কোটি এরকম রয়েছে, তখন তারা ভাবতেই পারে যে একটা রাউন্ড করা উচিত। আর তুমি যখন ফার্স্ট রাউন্ডটা করছো, আমরা যেটাকে বলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সেটার জন্য তোমার ইনভেস্টমেন্ট ব্যাংকার না নিলেও চলে। যদি না তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তোমাকে একটা লম্বা শেয়ার হোল্ডার্স এগ্রিমেন্ট ধরিয়ে দিল, তখন হ্যাঁ, এসএইচ যেটাকে আমরা বলি, তখন
অ্যাটলিস্ট তুমি আমাদের কাছে আসলে, আমার মতো কারোর কাছে আসলে আমি তোমাকে সেফগার্ড করে দিতে পারবো যে তুমি এই জিনিসগুলো দেখে নাও। একটা স্টার্টআপের জন্য মানে অনেক তাদের কাছে একটা জার্গনস, যেমন সিড, আমি যদি বলি যে সিরিজ এ, প্রি সিরিজ এ, সিড স্টেজ, ফ্রেন্ডস, ফ্যামিলি, এই যে ডিফারেন্সিয়েটর, এগুলো যদি আপনি এক্সপ্লেন করতে পারেন ক্যামেরার সামনে। দেখুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হচ্ছে, আমি যখন বিজনেস শুরু করছি তখন আমি যে রাউন্ডটা করছি, রাউন্ডও নয়, ঠিক আছে, আমি সবার কাছে তো সব সাপোর্ট ফ্রম মাই ক্লোজ ওয়ান্স, সাপোর্ট ফ্রম মাই ক্লোজ ওয়ান, যারা তার আইডিওলজি বা তার সে যেটা করতে চাইছে, তার যদি তাদের একটা ভরসা থাকে তাহলে তারা ইনভেস্ট করতেই পারে। একটুখানি এগিয়ে যাওয়ার পর যেখানে মানে আমি ডিসাইড করেছি যে ঠিক আছে, এই হচ্ছে আমার প্রোডাক্ট, এই হচ্ছে আমার মার্কেট, তখন আমি গিয়ে একটা সিড স্টেজ করলাম। আমার যখন প্রায় প্রোডাক্ট মার্কেট ফিটমেন্টটা হয়ে গেছে, সেই সময় আমি প্রি সিরিজ এও করতে পারি, বা প্রোডাক্ট মার্কেট ফিটমেন্টের পর আমি সিরিজ এও করতে পারি। তারপরে তো তোমার স্কেল করার জন্য, মার্কেটের ক্যাপচার করার জন্য, আসলে কি বলতো, অ্যাঞ্জেল সিড এগুলো না খুব ইন্টারচেঞ্জেবল। অ্যাঞ্জেল সিড একই হতে পারে, জানো তো। আবার সিডটাকে কেউ প্রি সিরিজ এও বলে দিতে পারে, যেটা সিড নয়, এটা প্রি সিরিজে। তো এরকম ভাবে, হ্যাঁ, তোমার প্রোডাক্ট মার্কেট ফিট একদম হয়ে গেছে, তখন তুমি যাচ্ছ সিরিজে। তার আগের গুলো একটু ব্লাড, কেউ বলবে অ্যাঞ্জেল, কেউ বলবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কেউ বলবে সিড। হ্যাঁ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আর অ্যাঞ্জেলের মধ্যে ডিফারেন্স আছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ট্রুলি আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যাঞ্জেলে হয়তো কেউ ইনস্টিটিউশনাল ইনভেস্টর থাকবে বা কোম্পানি থাকবে। এই হচ্ছে ব্রডলি ডিফারেন্স। টার্ম শিট কি? হ্যাঁ, টার্ম শিট কিছুই না। তুমি যদি বাড়ি কিনতে যাও, তুমি আগে একখানা যখন অ্যাডভান্স দেবে, তুমি একটা 2 পাতার একখানা ছোট এগ্রিমেন্ট করবে। টার্ম শিট হচ্ছে সেইটাই, নন বাইন্ডিং একটা এগ্রিমেন্ট, যেখানে তোমার ব্রড ইনভেস্টমেন্ট টার্মস গুলো থাকে। 3-4 পাতার বেশি হওয়া উচিত না, কিন্তু সেখানে তোমার থাকবে ভ্যালুয়েশন বলা থাকবে, তোমার কি রাইটস ইনভেস্টররা পাবে সেইগুলো বলা থাকবে। আর এই জিনিসগুলো যখন টাকাটা চলে আসে, যখন ইনভেস্টররা একটা শেয়ার সাবস্ক্রিপশন এগ্রিমেন্ট করে, তখন এই 4 পাতাটাই বেড়ে 40 পাতা হয়ে যায়। কিন্তু এই টার্মস গুলো এগ্রি করে গেলে তখন আর তুমি আরো নতুন কিছু অ্যাড হতেই পারে ডিলিজেন্সের উপরে, বাট মেন যে তোমার টার্মস অ্যান্ড কন্ডিশনস, সেগুলো টার্ম শিটেই থাকে। সেজন্য টার্ম শিটটা সবসময় দেখে নিয়েই সাইন করা উচিত। এবং টার্ম শিটে অনেক অনেক টার্মস থাকে যেগুলো যারা ফার্স্ট টাইম রেস করছে তাদের জন্য একদম নতুন, একটু জেনে একটু বুঝে সেগুলো সই করা উচিত। টার্ম শিটে আই এম প্রিটি শিওর যে আপনি অনেক সময় অনেক কিছু দেখেছেন যেগুলো ডেট্রিমেন্টাল হতে পারে এন্টারপ্রেনারদের জন্য, যদি কিছু পয়েন্ট বলতে পারেন। সবচেয়ে বড় পয়েন্ট যেটা হয়, লিকুইডেশন প্রেফারেন্স বলে একটা ক্লজ থাকে টার্ম শিটে, যেটা কিছুই না, যেটা ইনভেস্টর বলছে, তুমি যদি আমাকে এক্সিট, দেখো, কোনো একটা যে ইনভেস্ট করছে তার একটা এক্সিট চাই। এক্সিট মানে সে তো আর জাস্ট ইনভেস্ট করে বসে থাকবে না, তাকে তার রিটার্ন চাই। রিটার্নটা আসবে কোত্থেকে? সে যখন লিস্ট করলো অথবা নেক্সট রাউন্ড হবে। কিন্তু লিকুইডেশন প্রেফারেন্স হচ্ছে একটা টার্ম যেখানে বলা থাকে যে যদি কোনো কারণে তুমি আমাকে এক্সিট না দিতে পারো, বা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে বা ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে আমার টাকাটা যেটা আমি ইনভেস্ট করেছি সেইটা প্লাস কিছু রিটার্নস আমাকে তোমায় দিতে হবে। এখন ওইটা কেউ যারা বড় ভিসি ফার্ম বা অনেকেই বলে দেয় 1x, অর্থাৎ আমি যা ইনভেস্ট করেছি 1x লিকুইডেশন প্রেফারেন্স মানে অতটাই আমি পেয়ে যাব। কিন্তু ওইখানে আবার কিছু জায়গায় থাকে তোমার পার্টিসিপেটিভ লিকুইডিটি প্রেফারেন্স, আরেকটা আছে নন পার্টিসিপেটিভ লিকুইডিটি প্রেফারেন্স। এই জিনিসগুলো, নন পার্টিসিপেটিভ হচ্ছে নর্মাল যে লিকুইডেশন প্রেফারেন্স, মানে আমি 1x চাইলাম, আমি পেয়ে গেলাম। খুব ডাইসি এবং রিস্কি হচ্ছে পার্টিসিপেটিভ লিকুইডিটি প্রেফারেন্স। কিরকম? ধরো বললো পার্টিসিপেটিভ লিকুইডিটি প্রেফারেন্স হচ্ছে 2x, অর্থাৎ আমার যদি কোম্পানিটা 10 কোটিতে, আমি যদি ধরো 1 কোটি ইনভেস্ট করে থাকি, 10 কোটিতে আমার কোম্পানি মানে চলছে না, বিক্রি হলো, যে আর ইনভেস্টর ধরো 1 কোটি ইনভেস্ট করে সে 40% স্টেক নিয়েছে। পার্টিসিপেটিভ প্রেফারেন্সে কি হবে, সে ওই যে যেহেতু 2x রয়েছে, সে 1 কোটি টাকা ইনভেস্ট করেছে, সে প্রথমে 1 এর ওই 2x মানে 2 কোটি, 10 এর থেকে 2 কোটি প্রথমে তার কাছে যাবে।
বাকি যে এবার 8 কোটিটা রইল, 40%, ওর যে 40% স্টেক, 10 কোটির 40 মানে 4 কোটি, 4 কোটি তার কাছে যাবে। তারপরে বাকিটা ফাউন্ডার্সদের কাছে যাবে। মানে শুধু একটা ওয়ার্ড, পার্টিসিপেটিং লিকুইডিটি প্রেফারেন্স, 6 কোটি নিয়ে বেরিয়ে চলে যাবে। তো এইটা হচ্ছে খুব একটা ক্রুশিয়াল জিনিস। পার্টিসিপেটিং খুব একটা বেশি হয় তা নয়, যেখানে ইনভেস্টররাও, এটা কি হয়, ইনভেস্টররা দেখছে যে যার সঙ্গে সে ডিল করছে সে ভীষণ দরাদরি করছে ভ্যালুয়েশন, তখন তারাও বলবে, তারাও নিজেদের সেফগার্ড করবে, তখন পার্টিসিপেটিং। নর্মালি যেটা হয় নন পার্টিসিপেটিং 1x, কোথাও হয়তো বললো 1x নয় 1.25x একটা দিয়ে দিল, কিন্তু এইটা একটা ক্লজ থাকে, অর্থাৎ there is no free lunch, আমরা যেটা বলি, টাকা তোমাকে ফেরত দিতেই হবে। সেকেন্ড হচ্ছে অ্যান্টি ডাইলিউশন ক্লজ। অ্যান্টি ডাইলিউশন ক্লজ হচ্ছে যে তুমি আজকে ধরো 1 কোটি টাকা রেজ করছো আর 20 কোটি ভ্যালুয়েশনে, তো ইনভেস্টর এবারে অ্যান্টি ডাইলিউশনে কি হবে, তুমি পরের রাউন্ডটা 20 কোটির কমে তুমি করতে পারবে না। কিন্তু যদি তুমি 20 কোটির কমে, এখন তোমার কি হয়, কোম্পানিদের টাকা তো লাগে, যদি বাই চান্স সে 20 কোটির কমে করে, তাহলে তখন তাকে এক্সট্রা শেয়ার দিতে হয়, আমি ডাইলিউটেড হবো না, আমি ডাইলিউটেড, তাহলে সে তার মানে স্টেকটা যাতে সে মেনটেন করতে পারবে। তো এটা হচ্ছে অ্যান্টি ডাইলিউশন ক্লজ। আর অ্যান্টি ডাইলিউশন ক্লজে কি হয়, বেশিরভাগ সময় ইনভেস্টরকে নিজেদের থেকে তখন শেয়ারটা দিতে হয়, আর না হলে আরো যেটা হয় হচ্ছে পরে গিয়ে তুমি রাইটস ইস্যু করলে সেগুলো অনেক ঝামেলার, বাট মানে ফাউন্ডারকেই তার থেকে শেয়ারটা দিয়ে দিতে হয়। এটা আপনি ইনভেস্টরদের বিহাফে বললেন, মানে এবার ফাউন্ডারদের যদি কোনো রাইটস রাখতে হয়, মানে রিসেন্টলি একখানা টার্ম উঠেছে এমসপ, রাইট, মনে করুন নিজেদেরকে বাঁচানোর জন্য যে আই হিট সার্টেন টার্গেটস এন্ড প্রোভাইডেড যে ওটা আমার যদি ম্যাচ হলো আমার স্টেকটা একটু বাড়বে। তো মানে ক্যালকাটায় বা আমাদের যে নতুন স্টার্টআপ গুলো হচ্ছে, এই ক্লজটা কি আপনি দেখতে পাচ্ছেন আজকে? না, আমি এই ধরনের এই ক্লজটা আমি টার্ম শিটে আপাতত আসেনি, একজনের ক্ষেত্রেই শুধু রয়েছে, তাদের সেটাও সেটা সিঙ্গাপুরের ইনভেস্টর, কলকাতারই একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে, আমি ডিলটা করেছিলাম, সেখানে ছিল যে ওরা যদি প্রফিট বা রেভিনিউ যদি ম্যাচ করতে পারে, তাহলে যা প্রফিট থাকবে তার একটা সার্টেন পার্সেন্ট অ্যাজ আ বোনাস ওরা পাবে। বোনাস হিসেবে অনেকেই দিচ্ছে, বাট এমসপটা, হ্যাঁ ইউ আর রাইট, বাট এমসপ এর জন্য না অনেক বের হয়েছে, ইসপ আর এমসপ বড় থিন লাইন অফ ডিফারেন্স হয়ে যায় জিনিসটা। বাট কলকাতায় না হলেও অন্য অনেক স্টার্টআপের ক্ষেত্রে এগুলো তো থাকেই। তবে একদম প্রথমে যেন তারা এগুলো এক্সপেক্ট না করে, সিরিজ এ সিরিজ বি, একটু পরে গিয়ে তখন যেই তোমার ভ্যালুয়েশনটা বাড়তে থাকে, ইনভেস্টরদের ডাইলিউশন তো হয়, সেই জন্যই তখন ধরো সিরিজ সি তে যে আসছে সে তখন একটা বললো যে ঠিক আছে তুমি রাইটস ইস্যু করলে, দিয়ে তুমি তোমায় ওয়ারেন্টস দেওয়া হলো, তুমি করলে, তুমি তোমার স্টেক বাড়িয়ে নিলে। এগুলো আমার লাইফের খুব ক্লোজ টার্মস, মানে ইনফ্যাক্ট আমি এমসপ আমার একখানা কোম্পানিতে করেছি আর কি, নিজেকে বাঁচানোর জন্য। তো রাইটস ওয়ারেন্টস মানে যদিও খুব ক্লোজ, আমি চাইবো যে আপনি এক্সপ্লেন করে দেন। হ্যাঁ, রাইটস হচ্ছে যে একজন সমস্ত কোম্পানির শেয়ার হোল্ডারদের এই রাইটটা থাকে যে তারা, ধরুন একটা কোম্পানি যদি 10 কোটি টাকা তুলতে চাইছে, সেখানে 7 জন কি 10 জন শেয়ার হোল্ডার রয়েছে, 10 জনের কাছে সেম রাইটস রয়েছে টু ইনভেস্ট ইন প্রপোর্শন টু দেয়ার শেয়ার হোল্ডিং, একটা ডিসকাউন্ট বা হোয়াট এভার এগ্রিড প্রাইস। রাইটস ইস্যুটা কি হয়, অনেক ক্ষেত্রেই ইনভেস্টররা এটা ব্যবহার করে যে প্রমোটারকে শেয়ার পাস অন করার জন্য, কারণ একজন ইনভেস্টর চাইলে ক্যান রিনাউন্স হিজ রাইটস, সে বললো আমি ওটা ইনভেস্ট করব না, তখন ওই এক্সট্রা প্রমোটার নিয়ে নেয়। আর যেহেতু মোস্টলি একটা ডিসকাউন্ট হয় বা ফেস ভ্যালুতে হয়, প্রমোটারের জন্য সেটা ইজি হয়ে যায় নিজেদের স্টেকটা বাড়িয়ে নেওয়ার জন্য। আর ওয়ারেন্টস হচ্ছে সামথিং মোস্টলি সিন ইন আ লিস্টেড এন্টিটি, যেখানে 25% আপফ্রন্ট পেমেন্ট হলো, আর যদি লিস্টেড এন্টিটি হলে আরেকটা হচ্ছে 18 মাসের মধ্যে তোমাকে বাকি 75% দিয়ে
ইনভেস্ট করতে হবে। ওয়ারেন্টস কিন্তু আনলিস্টেড এন্টিটিতেও হয়, তবে সেটা ওয়ারেন্টস নয়, আমরা সেক্ষেত্রে ইউজ করি হচ্ছে প্রেফারেন্স শেয়ার, পার্টলি পেড প্রেফারেন্স শেয়ার ইউজ করে ওই ওয়ারেন্টসেরই স্ট্রাকচার হয়ে গেল ওটা। তবে সেটা আনলিস্টেডেও হয় এবং 18 মাস নয়, সেটা 36 মাস 40 মাস যেরকম ইনভেস্টরের সুবিধে। তো সেইটা না মানে ওয়ারেন্টস এর একটা বাঁশ এটাই যে যেমন আমাকে 18 মাস দিতে হচ্ছে 75%, যদি কিছু ভুলভাল হয় ইন কেস আই ডোন্ট মানে পুট মাই ক্লজ, তাহলে আই উড ফরফিট দা। হ্যাঁ, মানে 25% তোমার ফরফিট হয়ে যাবে। বা যদি পার্টলি পেড শেয়ার করো, যদি 1 টাকা আনলিস্টেডে, ওটাই সুবিধা, 1 টাকা কেন, তুমি 50 পয়সাও দাও না পার শেয়ার, ঠিক আছে, ওই টেস্ট তো নিতেই হবে তোমার। বাট এমনি দেখেছেন যে মানে উল্টোটা প্রমোটার অ্যানাউন্স করলো, ইনভেস্টার স্টেক বাড়ালো, উই হ্যাভ সিন ইট ইন দ্যাট ফ্রড কোম্পানি, কি জানো, বাইজুস। না, খুব একটা আমি দেখিনি। বাইজুস ইজ লাইক বলা উচিত না, মানে 22 বিলিয়ন থেকে দে ডিড আ রাইটস এট 22 মিলিয়ন, মানে অনলি পসিবল ইন দা হগওয়াশ ওয়ার্ল্ড অফ। একদম একদম। আরে ওদের ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংটা অন্য লেভেলের, রিভার্স ইঞ্জিনিয়ারিং, কোথা থেকে টুকে আনা হয়। আরেকটা এরকম ভাবে বিজনেস হয় না, তাহলে ভ্যালুয়েশন বাড়াতে বাড়াতে মানে এট আ পয়েন্ট ইন টাইম তোমার যদি ভ্যালুয়েশন ইজ নট ব্যাকড বাই ক্যাশ ফ্লো, ওই হবে তাহলে। বাট সত্যি বলুন তো, বাইজুসের ভ্যালুয়েশন থেকে আপনার কাছে কেউ আসেনি উইথ আনরিজনেবল ডিমান্ড? বিকজ অফ আমার কাছে আমার কাছে, আমি যখন স্টার্টআপদের সঙ্গে কথা বলি, শার্ক ট্যাঙ্ক দেখে অনেকেই এসছে, আমার রেভিনিউ 10 টাইমস, আমার রেভিনিউ 20 টাইমস, আমি 1% ডাইলিউট করব কেন? আমি কিসের বেসিসে কেন আমি শার্ক ট্যাঙ্ককে দেখলাম? শার্ক ট্যাঙ্ক দেখে লোকে মানে ভ্যালুয়েশনের কোনো মাথা মুন্ডু থাকে না। আর আমার এটা রিকোয়েস্ট সবাইকে, প্লিজ শার্ক ট্যাঙ্ক দেখো, নিশ্চয়ই দেখো, কিন্তু ভ্যালুয়েশনটা শার্ক ট্যাঙ্ক থেকে ইন্সপায়ার্ড হো না। রিয়েল লাইফে এরকম হয় না। আমি কলকাতারই একটা কোম্পানিতে জানি যেখানে শার্ক ট্যাঙ্কে বলেছিল 15 না 20%, আদতে তারপরে সেটা 30% এর কাছাকাছি ইনভেস্টরের কাছে গেছে। তো আমি তো চুপসে যাই, মানে হাউ ডু রিয়াক্ট, মানে এসব কথা শুনে, এসব আনরিজনেবল ডিমান্ড শুনে, মানে সিরিয়াসলি, কারণ মনে হয় যে থাবড়া একটা মেরে দিই ঠাস করে, মানে নিতে পারি না, রাইট? 30 টাইমস 50 টাইমস, মানে বানায়নি বিজনেস, রাইট? দেখো আজকাল না এই আমি একটা ডিফারেন্স আজকাল খুব দেখছি, যদি এটা পিদের জন্য, পিরা অনেক বড় সাইজের চেক মানে কাটে তারা 100 crore, 150, 200। আগে পিস ওয়ার ভেরি কমফোর্টেবল উইথ কনভার্টেবল। এখন অফ লেট আই এম সিইং পিস আর সেইং নো মোর কনভার্টেবল, আইল ডু স্ট্রেট ইকুইটি, এবং একটা ভেরি লো এন্ট্রি ভ্যালুয়েশন। এবার তারপরে তুমি ইউ ডেলিভার দ্য নাম্বারস, আমি আপসাইড শেয়ার করবো তোমার সঙ্গে, কিন্তু কনভার্টেবল আমি করবো না। স্টার্টআপ কোয়েশ্চেন। আর আরেকটা কনভার্টেবল না করার আমি জিজ্ঞেসও করি তাদের কথা হচ্ছে, দেখো আই এম ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন দ্য ফাউন্ডার্স, রাইট, বা প্রমোটার টু গিভ মি মাই রিটার্ন। Convertible is like a Damocles sword on their head. Absolutely. ওরাও মানে the investor and promoter are not on the same side of the table. Right. কারণ প্রমোটারের সারাক্ষণ মাথায় থাকে আমাকে কিছু করে হোক এই নাম্বার অ্যাচিভ করতেই হবে, which is not very good for the company. হ্যাঁ, মানে ডেটাস রেখে সেলস বাড়ানো, ইনফ্লেটেড নাম্বারস, রাইট? নো ক্যাশ ফ্লো। আর যাই করি না কেন, দেখো বোর্ডে তো বাইজুস বোর্ডে কি পিরা ছিল না, সবাই ছিল, কিন্তু তাদের বুঝতে বুঝতে ট্রানজাকশন হয়ে গেছে। যখন বুঝবে, অডিটর আসবে, অডিটরকেও তো ঠিক আছে টাইম লাগে এগুলো হতে, বুঝতে। তো সেই জন্য বোর্ডে তুমি খুব ভালো ভালো নাম্বারসই দেখছো, ঠিক আছে, কোয়েশ্চেন করলে ঠিক আছে, তুমি তো আর রেগুলার তুমি অফিসে এসে বসে থাকছো না, সেই জন্য ইটস ভেরি ডিফিকাল্ট টু ক্যাচ হোল্ড অফ আ ফ্রড। ইমিডিয়েটলি তুমি ধরতে পারবে না, ইট উইল টেক টাইম, আর যখন বুঝবে তখন ইটস টু লেট। PE আর VC কি, আর এদের ডিফারেন্স কি? ভেরি সিম্পল, প্রাইভেট ইকুইটি হচ্ছে দুজনেই টাকা দেয়, কিন্তু একজন হচ্ছে আর্লি স্টেজ আর PE হচ্ছে ম্যাচিউরড কোম্পানিতে। PE কখনোই 1 কোটি 2 কোটি এরকম ইনভেস্ট করবে না। PE দের মিনিমাম চেক সাইজ যেটা আমি দেখি হচ্ছে এখন 30 কোটিও করে, বাট 60 থেকে 70 কোটি, 60 থেকে 75 কোটি হচ্ছে ওদের স্টার্টিং পয়েন্ট। আর ইট ক্যান গো আপ টু এনি নাম্বার, 1000 crore অব্দিও যায়। যারা বড় বড় ফান্ড তারা ইজিলি দে ক্যান ডু
1000 crore এরকম চেক দে ক্যান কাট। কিছু কিছু প্রাইভেট ইকুইটি রয়েছে যারা বাই আউটও করে, তারা দে আর বাই আউট ফান্ডস। ভিসিরা এনিথিং স্টার্টিং ফ্রম $1 million অর ইভেন মানে $500,000 থেকে আপ টু 10 million, 15, 20 অব্দি চেক সাইজ। 20 মিলিয়নের বেশি যায় না। তো 20 মিলিয়ন তুমি যদি 90ও ধরো, এই 200 কোটির কাছাকাছি, গিভ এন্ড টেক 200 কোটির কাছাকাছি গেল। ডিউ ডিলিজেন্স কি, ডিউ ডিলিজেন্স কারা করে, আর ডিউ ডিলিজেন্সে কতদিন লাগে? ওকে, আজকের বাইজুসি তুমি ধরো বললে, আর তুমি খুব ঠিক বললে, ডেটাসটাকে বাড়িয়ে দিয়ে সেলস হিসেবে দেখিয়ে দিল। শার্ক ট্যাঙ্কেও হয়, অনেকে তো অনেক কথা বলে যে আমি এই নাম্বারগুলো করছি। শার্ক ট্যাঙ্কে যে চেকগুলো দিল সেগুলো তো জাস্ট মুখের কথায় হলো, একদম, কিন্তু মুখের কথায় তো আর ডিল হয় না অরুণ। রাইট। সেই জন্য এরা কি করে, দে উইল সেন্ড দেয়ার ওন অ্যাকাউন্টেন্টস, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। এমনিতে ডিলিজেন্স করার জন্য বিগ ফোর রয়েছে, প্লাস কিছু স্পেশালাইজড সিএ ফার্মসও রয়েছে যারা ডিলিজেন্স করে। তারা অডিট করে না, কিন্তু শুধু ডিলিজেন্সই করে, ইউজুয়ালি চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই করে। তো তারা গিয়ে তোমার পুরো অ্যাকাউন্টস, ট্যাক্স, তোমার ট্যাক্সের মধ্যে আবার ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, কেউ আবার কমার্শিয়াল ডিলিজেন্স করে যে মানে সত্যি তুমি তোমার এতগুলো কাস্টমার আছে কিনা। কারণ তুমি নাম্বার অফ কাস্টমার তো তুমি তোমার অ্যাকাউন্টস এর রিপোর্টে পাবে না, তুমি সেলসটাই পাবে। তোমার কতগুলো ডিস্ট্রিবিউটর আছে, এই সমস্ত কিছু কমার্শিয়াল ডিলিজেন্সের মধ্যে পড়ে। তো এইগুলো দের আর স্পেশালাইজ ফার্মস যেগুলো করে। প্রাইভেট ইকুইটি যখন করে তখন সবসময় বলে যে আমরা বিগ ফাইভকে ইউজ করবো। বিগ ফাইভ মানে আপনার তোমার পিডাব্লিউসি, ডেলয়েট, ইওয়াই, কেপিএমজি, গ্রান্ট থর্টন, এছাড়াও ইন্ডিয়ান সিএরাও রয়েছে, যেটা বললাম। তো ডিলিজেন্স যখন ভিসিরা করে হয়তো অতটা ম্যাসিভ স্কেলে হয় না। তো প্রাইভেট ইকুইটির ডিলিজেন্স 1 মাস বলে ওরা, 1 থেকে 2 মাস, ওটা হতে হতে 3 থেকে 4 মাস হয়ে যায়। কারণ ওরা প্রথমেই যখন কোয়েশ্চেনিয়ার পাঠায়, কোয়েশ্চেনিয়ারটা প্রফিট অ্যান্ড লসে ধরো 120 খানা পয়েন্ট থাকলো, ব্যালেন্স শিটের জন্য 80 খানা পয়েন্ট, এবং ওরা বলে তুমি যতক্ষণ না আমাকে 80% ডেটা দিচ্ছ ততক্ষণ আমি স্টার্ট করব না। এখন কোম্পানিরা তো ওইভাবে ডেটা মেনটেন করে না, তাদেরও টাইম লাগে। আর এক একটা কোয়েশ্চেন ওরা খুব ডিলিজেন্টলি জিনিসটা করে। ওরা মানে ফলো আপ কোয়েশ্চেন করতে থাকে, ওদের ট্র্যাকার থাকে, এবং যতক্ষণ না ওদের পুরো ওই কোয়েশ্চেনটা ক্লোজ হচ্ছে ওরা কিছুতেই ছাড়বে না। ওই জন্য বলে যে 4 থেকে 6 সপ্তাহ, কিন্তু না, ওটা ধরে নিয়েই যাওয়া ভালো যে তোমার 3 মাস লেগে যাবে, ইনক্লুডিং দ্য টাইম যে তুমি ডেটাটা দেবে। বলে রাখা ভালো যে আমি এই ডিউ ডিলিজেন্সের যে পদ্ধতি তার মধ্যে দিয়ে গেছি। আমার প্রথম স্টার্টআপের জন্য 3 মাস লাগে, লাইফ অ্যাবসলিউটলি হেল্প হয়ে যায়। এই যে আমাদের পুরো সেটআপটা, দিস্তা দিস্তা পাতা প্রিন্ট, পুরোটা সারা দিন মানে লাইফের যত তোমার টাইম আছে সব ওখানেই চলে যাবে। আবার অনেক ইন্ডিয়ান ফ্যামিলি অফিস আছে যারা বলে যে ডিউ ডিলিজেন্সটা তুমি করাবে বিগ ফোর দিয়ে। এন্ড আমি যদি বিগ ফোর এর কস্ট বলি, একটা 13-14 দিন বলে ওরা, মোটামুটি 18-19 দিন নেয় বা তার বেশি নেয়, এন্ড কস্ট মোটামুটি কোট করে 21-22 লাখ টাকা। তো এই ডিউ ডিলিজেন্স যেমন মানে ওয়ার্ডটা শুনতে সফিস্টিকেটেড লাগছে, যার সাথে তারই জানে যে তার লাইফের কতটা টাইম চলে যায়। আর ভালো দিকে বলতে পারি যে আপনার কাগজপত্র একদম রোবাস্ট হয়ে যায়, এন্ড ইউ অটোমেটিক্যালি বিকাম আইপিও রেডি। ঠিক বললাম? একদম ঠিক, ও রোবাস্ট হয়ে যায়। তারপরে একটা ইনভেস্টর আসার পর তো আরো 4-5 বছর তো লাগে। ইনভেস্টররা তোমাকে এমআইএস এর ওদের নিজেদের ফর্ম দিয়ে দেয়, কিন্তু কি ওই যে একবার ওই এক্সারসাইজটা তুমি করলে তুমিও জানো যে পরের রাউন্ড করতে গেলে তোমাকে কি দিতে হবে, আর মোটামুটি ডেটাও তুমি সেরকম ভাবে মেনটেন করতে থাকো। হ্যাঁ, আর ওইখান থেকে স্টার্ট হবে, স্ক্র্যাচ থেকে স্টার্ট হবে না ডিউ ডিলিজেন্সটা। না, স্ক্র্যাচ থেকে স্টার্ট হবে না, অনেকটা টাইম বেঁচে যায়। আমি যখন আমি নাম নেব না, আমারই একটা লিস্টেড এন্টিটিতে আমি যখন প্রথমবার সেখানে ডিলিজেন্স হচ্ছিল, লিগাল ডিলিজেন্সে আমাকে বলেছিল যে শেয়ার হোল্ডার, ওদের বোধহয় শেয়ার হোল্ডার রেজিস্টার। আমি দেখলাম শেয়ার হোল্ডার রেজিস্টার জাস্ট একটা খাতা নিয়ে ওই 5 জনের নাম এনে লিখে আমার হাতে ধরিয়ে দিল, এটা কি, এটা হচ্ছে শেয়ার হোল্ডার রেজিস্টার। তো এই কারোরই আমি দোষ দিই না, লোকে আমি দোষ দেবো না, কোম্পানিদের বলা খুব ইজি, কিন্তু এত রকম কাজ থাকে। আর সত্যি যতক্ষণ না কেউ ফান্ড রেজ করছে ততক্ষণ এসবের কোনোদিন দরকারও পড়ে না। কিন্তু যারা খুব সিরিয়াসলি ফান্ড রেজ করতে চাও, আমার এটা সবাইকে অ্যাডভাইস হবে,
প্লিজ কিপ ইউর হাউস ইন অর্ডার। প্রথম দিন থেকে এটাকে নেগলেক্ট করো না। নেগলেক্ট করতে করতে এমন একটা জায়গায় চলে যায় যখন তোমাকে প্রচুর পয়সা খরচা করতে হবে জিনিসগুলোকে ঠিক করার জন্য। হাউস ইন অর্ডার থেকে আমার একটা কোয়েশ্চেন, এমআইএস কি, মানে একটা স্টার্টআপের কখন এমআইএস শুরু করা উচিত? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সোজা বাংলায় বললে এমআইএস। কিন্তু কখন থেকে শুরু নয়, আমার মনে হয় একজন এটা আমি দেখেছি অনেকে মেনটেন করেন, মানে কলকাতার অনেক এন্টারপ্রেনার আছে যারা এমআইএস মানেই জানে না, হ্যাঁ, which is not good, right? which is absolutely not good, কারণ হয় সে ভীষণ মাইক্রো ম্যানেজ করছে। আমার মনে হয় এখানকার অনেকেরই, ঠিক আছে, শুরুতে যখন সে স্টার্ট করছে তখন মাইক্রো ম্যানেজ করতেই পারে, কিন্তু সে যদি টিম বিল্ড না করে তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। প্রাইভেট ইকুইটি, ভিসি অতটা না হলেও প্রাইভেট ইকুইটি যখন আসে তখন প্রথমেই দেখতে চায় তোমার মিডল ম্যানেজমেন্ট কত স্ট্রং। কলকাতায় খুব কম কোম্পানি আছে যেখানে মিডল ম্যানেজমেন্ট খুব স্ট্রং, এরকম কিন্তু নয়। এখনো আমি দেখি প্রমোটাররা ফাইন্যান্স, তার যে হেড, হয়তো সে ফাইন্যান্স হেডও নয়, সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স, হ্যাঁ দেখ লিজিয়ে ইনকো ক্যা চাইয়ে, সে আকাশ থেকে পড়বে, সে জানেই না কি কি চাই। আর এত কন্ট্রোল কলকাতাতে অন্যান্য জায়গায় হয় না তাও বলবো না, যে কোনো প্রাইভেট এন্টিটিতেই হয়। প্রমোটার্স আর ভেরি ভেরি কন্ট্রোল ফ্রি, সমস্ত কিছু আমি দেখি, কিন্তু সম্ভব নয়। একটা পয়েন্টে গিয়ে ইউ হ্যাভ টু রেলিংকুইশ কন্ট্রোল। তোমাকে লোকের উপর ডিপেন্ড করতেই হবে। তুমি যদি এখন সব মানে পুরো খাতা পত্র নিয়ে বসে পড়ো হিসেব দেখতে, সম্ভব নয়। সেই জন্যই এমআইএসটা থাকে, যেখানে তুমি ধরো, তুমি যদি ইফ ইউ আর সে প্রোডাক্ট পারসন, হ্যাঁ, আর তুমি আসছো ফ্রম আ টেক ব্যাকগ্রাউন্ড, ইউ নিড নট নো হোয়াট ইজ হ্যাপনিং অন দ্য ফাইন্যান্স সাইড, কিন্তু একদম চোখ উল্টে তুমি থাকাও তোমার উচিত নয়। সেটা তোমার কাছে এমআইএস কিছুই না। ক্রিটিক্যাল যেগুলো তোমার বিজনেস প্যারামিটার, তোমার বিজনেসে কোনটা ক্রিটিক্যাল, কোনটা তোমার দেখা উচিত, সেটা তুমি ডিসাইড করবে। এমআইএস এর কোনো বাধা ধরা টেমপ্লেট থাকে না। টেমপ্লেটটা কিন্তু ডিসাইড হয় বেসড অন বিজনেস, বেসড অন ফাউন্ডার্স রিকোয়ারমেন্ট। সে কোন জিনিসটাকে মনিটর করবে সেইটার উপরে সে বানাবে এবং সেটাকে ফলো করে যাবে। বেশি জিনিস করার দরকার নেই, 5-6টা করো, কিন্তু খুব খুব ডেপথে গিয়ে করো। আমার হিসাবে আজকের দিনে 80% ফান্ডিং, মানে যারা ছোট স্টার্টআপ তাদের হচ্ছে দ্য মিডিয়ামে সিসিপিএস। সিসিপিএস কি, তার প্রস কনস কি, আর এন্টারপ্রেনারদের কি দেখা উচিত, মানে তাদের কি সিসিপিএস এ যাওয়া উচিত না ডাইরেক্ট ইকুইটিতে যাওয়া উচিত? দেখো, সিসিপিএসটা যখন কেউ স্টার্টআপ যখন যাচ্ছে, সিসিপিএস কি, কিউমুলেটিভ কম্পালসারিলি কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার, আলটিমেটলি যেটা কনভার্ট হবে ইকুইটিতে উইথ 0.0001, একটা সামান্য একখানা কুপন থাকলো, 0% হয় সেটা নয়, ব্যাপারটা অ্যাকচুয়ালি ইকুইটি। কিন্তু সিসিপিএস ইনভেস্টররা প্রেফার করে দুটো কারণে। একটা হচ্ছে, যেটা বলা থাকে হচ্ছে যে সিসিপিএসটা উইল কনভার্ট ইনটু, একটা ধরো 1000টা সিসিপিএস ইস্যু হলো, সেটা 1000টা ইকুইটি শেয়ারে কনভার্ট হবে, মানে 1:1, যদি সব ঠিক থাকে। কিন্তু যদি ঠিক না থাকে, এবং যেটা আমি আগে বলেছিলাম যে অ্যান্টি ডাইলিউশন রাইটস থাকে, হ্যাঁ, তখন কি হয়, ওই 1000টার বদলে হয়তো ওটা 2000টা ইকুইটিতে কনভার্ট হতে পারে। সিসিপিএস থাকলে কনভার্সনের একটা গল্প আছে, যেটা যদি প্রমোটার যদি ভালো পারফর্ম করে সেটা প্রমোটারের ফলেও যেতে পারে, আর যদি 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 ঠিকমতো পারফর্ম না করলো তাহলে ইনভেস্টরও প্রোটেকশন নিতে পারে এগেনস্ট আ ডাউনফল। তবে কি হয়, যদি ভিসি আসে, যারা ফরেন ভিসি, এটা জেনে রাখা দরকার, তারা কিন্তু ওই কনভার্সন রেশিওটা চেঞ্জ করতে পারবে না। ফরেন মানি যে মুহূর্তে তুমি আনছো, এবং সেটা পির ক্ষেত্রেও তাই, সে সিসিপিএস হোক আর ইকুইটি হোক, আমরা যেটাকে বলি ফ্লোর ভ্যালু, অর্থাৎ এই একটা সার্টেন ভ্যালুর নিচে তোমার কনভার্সন হবে না। যদি ইন্ডিয়ান মানি হয়, ধরো আজকের কেউ ধরো 100 কোটি রেস করছে আর 1000 কোটির ভ্যালুয়েশনে, এবং কন্ডিশন থাকলো যে সে 2 বছরের মধ্যে ধরো রেভিনিউ টাচ করবে 100 কোটির রেভিনিউ। যদি ফরেন মানি হয়,
ফরেন ভিসি বা ফরেন পি হলো, সে সে কোনো কারণে সে রেভিনিউ নাম্বারটা টাচ করতে পারলো না, তখন ওই 100 কোটির এগেনস্টে সে 10%ই পাবে। ঠিক আছে, যদি সেটা কোনো ইন্ডিয়ান ভিসি বা ইন্ডিয়ান পি মানে ইন্ডিয়ান মানি, তখন কিন্তু এই 1000-এর ভ্যালুয়েশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, এবং এটা তখনই সম্ভব যদি সেটা সিসিপিএস হয়। সিসিপিএস এ কনভার্সনটা তুমি পরে গিয়ে করছো, ইকুইটিতে তুমি আজকে স্ট্রেট ইকুইটি দিয়ে দিলে। আবার সিসিপিএস এও হয় যেটা আমরা ক্যাপ ভ্যালুয়েশন বলি, যে তুমি যদি খুব ভালো পারফর্ম করলে 1000 নয়, তোমার হয়তো এন্ট্রি ভ্যালুয়েশনটা বেড়ে 1500 হয়ে গেল, সেটা রেঞ্জ হলো 1000 থেকে 1500-র মধ্যে। তাতে ইনভেস্টারেরও সুবিধে এবং প্রমোটারেরও সুবিধে। ইনভেস্টারের কি সুবিধে, ইনভেস্টার জানে যে কোম্পানি খারাপ করলেও আমার 10% আমি পাবো, 1000-এর কমে আমার ভ্যালুয়েশন যাবে না, আর যদি ভালো করে তাহলে আমার 1500টা আমার ক্যাপিং রইল, কারণ তাহলে আপসাইডটা সে পাবে তারপরে। আর প্রমোটার তার যেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি ভালো করি তাহলে আমার এন্ট্রি ভ্যালুয়েশনটা 1000-এর জায়গায় 1500 হয়ে যায়। এটা একটা কনভার্সনের একটা সুবিধা সিসিপিএস এ থাকে। আর সিসিপিএস এর আরেকটা হচ্ছে যে যখন লিকুইডেশন হয় তখন নর্মাল শেয়ার হোল্ডারের আগে এরা প্রেফারেন্সটা পায়, সিসিপিএস হোল্ডার আগে। অর্থাৎ আমার ইকুইটি রয়েছে, তোমার সিসিপিএস আছে, তুমি ফার্স্ট টাকাটা পাবে, তারপর অন্য ইকুইটি শেয়ার হোল্ডাররা। এই দুটো ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ রয়েছে ফর সিসিপিএস। কিন্তু যদি আজকে ধরো যেটা বললাম যে কোনো ফরেন ভিসি আসছে বা ফরেন পি আসছে, ওই ইকুইটি তারা কিন্তু 1000-এর যে ভ্যালুয়েশনটা আজকে ঠিক হয়েছে তার কমে তারা যেতে পারবে না। কোম্পানি খারাপ পারফরমেন্স করলেও তাকে ওই 100 কোটি যদি সে ইনভেস্ট করছে 1000 কোটি ভ্যালুয়েশনে, তার কোনো চান্স নেই যে 1000 টাকার ভ্যালুয়েশন কমিয়ে দেওয়া। যদি একটা ইন্ডিয়ান, ধরো তুমিও সেম কোম্পানিতে ইনভেস্ট করলে 100 কোটি আর 1000, বাট যেহেতু তোমার ইন্ডিয়ান মানি, সেজন্য তুমি চাইলে 1000, তোমার যদি সেরকম ভাবে টার্মস থাকে, 1000-এর ভ্যালুয়েশন 850 হয়ে যেতে পারে। আমি কারণ আরবিআই যেটা বলে হচ্ছে যে মুহূর্তে একটা সিসিপিএস আমি যদি ওই ভ্যালুয়েশনটা মানে ধরো পারফর্ম করতে পারছে না, সেই জন্য আমার ভ্যালুয়েশন কমিয়ে দিলাম, সর্ট অফ আমি তো তাকে একটা প্রোটেকশন দিয়ে দিচ্ছি। তাহলে সেই প্রোটেকশন মানে ইট ইজ লাইক ডেট ইন দ্য গার্ব অফ ইকুইটি, আমরা যেটা বলি, এটা তো ডেটই হয়ে গেল আমি যদি তাকে একটা মানে প্রোটেকশন দিয়ে দিলাম। ইকুইটি ক্যান বি 0, ক্যান বি 100, এনিথিং। ইন্ডিয়ান মানি হলে ঠিক আছে, কিন্তু ফরেন মানির ক্ষেত্রে এগুলো খুব আরবিআই ইজ ভেরি কেয়ারফুল। যার জন্য তোমার মনে আছে কিনা জানি না, 2008-9 সময় ওসিডিটা খুব ছিল, অপশনালি কনভার্টেবল ডিবেঞ্চার, যার জন্য ওই রুটটাকে গভর্নমেন্ট বন্ধ করে দিল, বিকজ অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ইট ইজ নাথিং বাট ডেট ইন দ্য গার্ব অফ ইকুইটি। রাইট। যেমন মনে করুন লিস্টেড কোম্পানিতে যেটা এখনো প্রেভেলেন্ট, মানে ব্যালেন্স শিটে কিচ্ছু নেই, একখানা ভুলভাল ইনট্যাঞ্জিবল দেখিয়ে ওটাকে একটা ভ্যালু করে ফিক্সড অ্যাসেটে বসিয়ে দিল, অ্যান্ড ডেপ্রিসিয়েট বা অ্যামোর্টাইজ করে প্রতি বছর একখানা টাকা সরতে লাগলো, অ্যান্ড পরে ওটাকেই মানে কনভার্ট করে দেয় ইকুইটিতে নিজের স্টেক বাড়ানোর জন্য। মানে আপনি কি দেখছেন যে এটা আজকের দিনে খুব কম আমার, বাট ইট রিমেইনস আ গ্রে এরিয়া, রাইট? ইট ইজ আ গ্রে এরিয়া, কিন্তু সেটা কি হয়, সেটা হয়তো ওটাকে ট্যাক্স প্ল্যানিং বলবে লোকে, এবং ব্যালেন্স শিট ক্লিন আপও বলবে। আমি নিজেরই একটা কোম্পানিতে আমি দেখেছি যেখানে কোম্পানিটা কারেন্ট যে প্রমোটার তারা অন্যদের থেকে কিনেছিল, প্রচুর ইনভেন্টরি এবং ডেটার্স ছিল, যেগুলো মানে ওয়াজ ব্যাড ডেড ইনভেন্টরি এবং ডেড ইনভেন্টরি। আজকে যদি সেটাকে আমি এক ঝটকায় যদি আমি সেটাকে আমি রাইট অফ করে ব্যালেন্স হবে না, আমার ব্যালেন্স শিট পুরো মানে একদিকে হেলে যাবে পুরো। সেই জন্য তখন সে, আর আমাদের ব্যাংকিং সিস্টেম আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যাশ ফ্লোর বেসিসে দিই না, এখনো ওই ডেটার্স ক্রেডিটার্স ইনভেন্টরি বেসিসে। যে মুহূর্তে আমার ওগুলো কমে যাবে আমি ব্যাংক থেকে ওয়ার্কিং ক্যাপিটাল পাবো না। আর তারা হয়তো অতটাও ডেপথে গিয়ে দেখে না যে কেন কমছে, তারা মোটামুটি ব্যালেন্স শিটের নেটওয়ার্ক ঠিক থাকলো, আচ্ছা ঠিক আছে একটা দিয়ে দাও। এই জন্যই তখন লোকে এই ট্যাক্স প্ল্যানিং গুলো করে। কিন্তু একটা সিরিয়াস ইনভেস্টর যখন আসবে না, সে দেখবে যে ঠিক আছে তুমি একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট ক্রিয়েট করেছো, তার এগেইনস্টে তো তোমার ডেপ্রিসিয়েশনও রয়েছে, তোমার তো ক্যাশ প্রফিটটা তো কম হয়ে যাবে তখন, সেটা লোকে দেখে। সেটা যারা সিরিয়াস ইনভেস্টর তাদের চোখ এড়ায় না। ওটা হয়তো ব্যাংকের জন্য তুমি বেরিয়ে গেলে খুব ভালো কথা,
কিন্তু সিরিয়াস ইনভেস্টরদের কিন্তু ওটা ঠিক চোখে পড়বে, এবং তোমার তুমি যদি সেটাকে জাস্টিফাই না করতে পারো, রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, এবং ইনভেস্টমেন্টও হবে না তার জন্য। প্লাস নাম খারাপ। নাম নাম তো ঠিক আছে, আজকালকার দিনে ছড়ায় খুব তাড়াতাড়ি খারাপ জিনিসগুলো। বাট এটা উনি ক্যাশ প্রফিট বললেন, দ্যাট ইজ বেসিক্যালি নেট প্রফিট প্লাস ডেপ্রিসিয়েশন। কারেক্ট। কারণ ডেপ্রিসিয়েশনটা ক্যাশ আউটফ্লো না, থেকে যায়। হ্যাঁ, তো আমাদের স্টার্ট আপদের মানে আজকালকার দিনে কলকাতার, আমি অ্যাজ আই সেড বির সাথে আছি, বিতে 2800 স্টার্ট আপ আছে। মানে ওরা ঠিক কোয়ান্টামটা বুঝতে পারে না যে আমার কত টাকা রেজ করা উচিত। মানে অনেকে ভাবে যে আমার 1 বছরের কুশন দরকার, অনেকে ভাবে যে আমার ওয়ার্কিং ক্যাপিটাল সামলানোর জন্য এতটাই দরকার, অনেকে ভাবে যে আমার এই টাকাটাই দরকার। তো আমি নিজে মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে অ্যাকচুয়ালি মানে কতটা কোয়ান্টাম আমার দরকার। তো এইখানে আপনার সলিউশন বা আনসার কি? আমার সলিউশন হচ্ছে, দেখো, রেজ নো ফ্রি লাঞ্চ। তুমি টাকা যেই মুহূর্তে তুমি টাকা তুলবে, তোমাকে স্টেক ডাইলিউট করতে হবে। তুমি যে প্রচুর ভ্যালুয়েশন পাবে তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু একটা থাম্ব রুল হচ্ছে, তুমি যখন সিরিজ এ করতে যাচ্ছ, ফাউন্ডারের কাছে এনিওয়্যার বিটুইন 70% স্টেক থাকলে, 70%, 60 to 70, 60টা একটু কম, 70% স্টেক থাকতেই হবে সিরিজ এ যখন করছো, এবং যখন তুমি একটা বড় ভিসি কে আনতে যাচ্ছ। সেই জন্য আমি সবসময় যখনই কেউ যখন বলে আমি ফান্ড রেজ করবো, আমি প্রথমেই জিজ্ঞেস করি এটা কেন তুমি রেজ করবে। একটা হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। আমার পাশে আমার বন্ধু ফান্ড রেজ করেছে, আমাকেও করতে হবে। আমার সবিনয় নিবেদন আমার স্টার্ট আপ ভাই বন্ধুদের, যে এই ফোমোতে তোমরা মানে ডোন্ট গেট ড্রন ইনটু দিস ফোমো। টাকা তখনই তোলো যখন তোমার প্রয়োজন, এবং তুমি প্লিজ ক্লিয়ারলি এটা আউটলাইন। এটা আমার প্রথম কোয়েশ্চেনই থাকে লোকজনকে, যে কেন ইউজ করবে, তুমি আমাকে বোঝাও কিসের জন্য ইউজ করবে। কারণ লোকে যেটা ভুলে যায় যে লোকে টাকা তুলছে, ইনভেস্ট করছে, তারপর তো তার ক্যাশ ফ্লো তো আসবেই রে বাবা। একদম। আজকের আমি সব টাকা তো আমি একদিনে খরচা করবো না, তো সেটাও ভাবো যে কিছুটা প্রফিট আসবে, সেটাও তো তুমি ডিপ্লয় করতেই পারো, সেটা তো তুমি আবার রিডিপ্লয় করবে ইন বিজনেস। সেই জন্য তুমি ওটা ভেবে নাও যে কিসের জন্য তুমি করবে। আর অনেকে বলে আমার একটু রানওয়ে, হ্যাঁ রানওয়ে রাখা ভালো, তাই বলে 2 বছরের রানওয়ে রাখার কোনো মানে হয় না। যদি তোমার বিজনেস সত্যি খুব ভালো হয়, 6 মাস। আর কি হয়, তোমার যে মুহূর্তে তুমি জানো যে আমার 2 বছরের আমার কাছে রানওয়ে, কোথাও না তোমার মধ্যে একটু শিথিলতা চলে আসে, তখন তুমি সিকিউরিটির জন্য, হ্যাঁ তুমি জানো যে আচ্ছা ঠিক আছে, আমার তো 2 বছর আছে। সেই জন্য আমি লোকজনকে বলি যে তোমার যদি ফান্ড রেজ ধরো 100 দরকার, তুমি 75 করো। You have to be on your edge, on your toes actually. না হলে ওই ড্রাইভটা না থাকলে না তুমি সাকসেসফুল হতে পারবে না। আর আমি আরেকটা জিনিস আমি দেখেছিলাম, এখন হোপফুলি সেটা হয় না। একজন প্রাইভেট ইকুইটি, ছোট একটা প্রাইভেট ইকুইটি করেছিলাম, তার যে ফাউন্ডার, অবভিয়াসলি সেই কোম্পানি এখন উঠে গেছে, কারণ সেই ফাউন্ডার আমাকে বলেছিল যে, আমি বলেছিলাম যে তুমি এত মানে ডাইলিউট করছো কেন। সে আমাকে বলেছিল, দেখো আমার একটা লাইফস্টাইল আছে, আমার একটা লাইফস্টাইল মেনটেন করতে হবে, আমি যদি না রেজ করি তাহলে কি করে হবে। অবভিয়াসলি সে লাইফস্টাইলই মেনটেন করতে গিয়ে তার কোম্পানিটি ডুবিয়ে দিয়েছে। তো এই লাইফস্টাইল মানে ইনভেস্টরের পয়সা নিয়ে নিজের লাইফস্টাইল প্লিজ মেনটেন করো না। ভোটিং রাইটস কি, বোর্ড সিট কি? বোর্ড সিট ভেরি সিম্পল। তোমার যা বোর্ড একটা বোর্ড তো থাকবে। বোর্ডটা কি? হোয়াট ইজ আ বোর্ড? কখন কনস্টিটিউট করা উচিত একটা বোর্ড? না, বোর্ডটা তো প্রথম দিন থেকেই করা উচিত। কারা থাকবে বোর্ডে? কারা থাকবে? তুমি কি এরকম কোম্পানিও দেখেছো যেখানে বোর্ড নেই কোনো? আমি দেখেছি, অনেক কোম্পানি দেখেছি, and they are doing 100 crores plus sales. না, আমি এখনো এরকম কোনো কোম্পানি দেখিনি যাদের বোর্ড নেই এবং যারা 100 crores করেছে। তাহলে ঠিক আছে, বোর্ডে যেটা হয় যে তোমার যারা কোম্পানিটা চালায়, যারা ডিসিশন মেকার, তারা বোর্ডে থাকে। কোম্পানি ডে টু ডে অপারেশনস এর জন্য নয়, বাট একটা
এইটা ঠিক করা যে কোম্পানিটার ভিশন কি হওয়া উচিত, কিভাবে এগিয়ে নেওয়া যেত। শুধু যে কোম্পানির লোকেরা থাকে তা নয়, বাইরের লোকেরাও থাকে। ইনভেস্টর চলে আসলে ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টর যখন ইনভেস্ট করে তখন সে একটা বোর্ড সিট নেয়। ইনভেস্টর বোর্ড সিট এই জন্যই নেয়, বোর্ডে অনেক কিছু ডিসিশন নেওয়া হয় এবং সেগুলো একটা শেয়ার হোল্ডার্স এগ্রিমেন্টে দেওয়া থাকে, যেগুলো ইনভেস্টররা বলে অ্যাফার্মেটিভ রাইটস। অ্যাফার্মেটিভ রাইটসটা ইনভেস্টর টার্ম শিটে ধরো লিখে দিল যে আমি ফর দিস ইনভেস্টমেন্ট আই উইল হ্যাভ অ্যাফার্মেটিভ রাইটস। কিন্তু অ্যাফার্মেটিভ রাইটস গুলো কি, সেগুলো সে ডিফাইন করবে তোমার শেয়ার হোল্ডার্স এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ রাইটস কি হতে পারে? প্রথম হচ্ছে তুমি একটা অ্যাফার্মেটিভ রাইটস হচ্ছে তুমি কোন রকম মার্জার ডিমার্জার এইসব করতে পারবে না তার, এবং সে মানে তাদের কাছে ভিটো রাইটটা থাকে, সে না বললে তুমি করতেই পারবে না। ইটস নট মেজরিটি, ওইরকম মেজরিটি ভোটে বেরিয়ে গেল এরকম নয়, সে যদি ভিটো করে দেয় জিনিসটা ব্যাস তুমি পারবে না। তো এইগুলো হচ্ছে তার অ্যাফার্মেটিভ বা ভিটো রাইটস যেটাকে আমরা বলি। সে বললো তুমি মার্জার ডিমার্জার এইসব কিছু করতে পারবে না, তুমি চাইলেই তোমার মনে হলে যে কি আমি একটা সিএফও রিক্রুট করব 50 লাখ, পারবে না, তাকে সেই সিএফও হয়তো ইনভেস্টর তার ইন্টারভিউ নেবে, তার বায়োডেটা তো দেখবেই। সিম্পল জিনিস, তুমি বললে যে আমি আমার একটা নতুন অফিস কিনবো, তার জন্য আমার 5 কোটি খরচা, বলে না হবে না। কেপেক্স এর জন্য বলে যাবে 10 লাখের ওপর তুমি যদি কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চাও আমার পারমিশন তোমাকে নিতে হবে। এরকম ধরো কিছু না 10 থেকে 15, আমি আমার ম্যাক্সিমাম যেটা আমি দেখেছি বোধহয় 20টা একটা ইনভেস্টরের ছিল, 20খানা এরকম রাইটস। এগুলো এই রাইটস গুলো থাকে ইনভেস্টরের কাছে, এবং যেটা কি হয় টার্ম শিটে এরা শুধু বলে দেবে যে আমার অ্যাফার্মেটিভ রাইটস বা ভিটো রাইটস থাকবে, সেগুলো which will be defined in শেয়ার হোল্ডার্স এগ্রিমেন্ট। আর বোর্ড সিট যেটা হয় ডিপেন্ডিং অন হিজ, সে কতখানি শেয়ার নিচ্ছে, সে যদি 25% শেয়ার নেয় আর তোমার বোর্ডে তাহলে 4 জন থাকবে, সে একটা সিট তার থাকবে, বাকি 3 জন। তো বোর্ড সিটটা ডিসাইড হয় বেসড অন হিজ স্টেক ইন দ্য কোম্পানি। কিছু কিছু ক্ষেত্রে তারা বোর্ড অবজারভারও রাখে, বোর্ড সিটও থাকে, বোর্ড অবজারভারও রাখে। কখন বোর্ড ক্রিয়েট করা উচিত? প্রথম দিন থেকেই করা উচিত, না হলে ওটা মানে কোম্পানিটা তো তাহলে মানে বাড়ির কোম্পানি হয়ে গেল। যদি ধরো ফাউন্ডার একাই রইলো, চালালো নিজের মর্জি মতো, তাহলে তো মানে আমি যে কোয়েশ্চেনে আসছিলাম, মানে আমি জানি না এর আনসারটা কি। মানে সিন্স ইউ আর অ্যান আইবি, অনেক কোম্পানি আছে যেগুলো মানে সিড স্টেজ মেবি সবে হয়তো জন্মেছে, মাথা তুলেছে, 1 লাখ 2 লাখ 5 লাখ সেলস, এন্ড দে উড রেজ এট 1000 crore 2000 crore ভ্যালুয়েশন। হোয়াট ইজ দ্য বেসিস? আমার কোনো বেসিস নেই, তুমি ভেরি অনেস্ট। আগের জন্মের পূর্ণ মানে ভালো কাজ হয়তো, আর না হলে ও এখনো দেখো যেটা তুমি বলছো, আগে আমি যখন শুরু করেছিলাম তখন আমরা শুনতাম যে ভিসিরা ইনভেস্ট করছে অন দ্য বেসিস অফ জাস্ট পেপার, মানে জাস্ট অন দ্য বেসিস অফ আ প্ল্যান। আগে ভিসিরা করতো মানে জিরো রেভিনিউ কোম্পানি, জাস্ট অন দ্য বেসিস অফ প্ল্যান ওগুলো করে দিত। এখন কেউ যদি খুব ডিপ টেক করছে এবং সিরিয়াসলি, মানে ডিপ টেক আমাদের এখানে না, ডিপ টেক লোকে হলে ব্লক চেন এআইটাকে ডিপ টেকের পর্যায়ে, কিন্তু ওগুলো ডিপ টেক নয়। কিন্তু কেউ যদি খুব সিরিয়াস কিছু ডিপ টেকের উপর কাজ করছে, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, এইসবের উপরে যদি কাজ করে, বা স্পেস, এখন ডিফেন্সও এরকম হয়ে গেছে, তাহলে হয়তো একটা জিরো রেভিনিউ এখনো ভিসিরা তোমার উপরে ইনভেস্ট করে দিতে রাজি হবে। তবে সত্যি কথা বলতে কি, সেগুলো খুব রেয়ার হয়। দে আর মোর এক্সেপশনাল কেসেস দেন এগুলো কি মানে 1 in 100 এরকম হয়। মানে তারা কি ভালো কথা বলতে পারে, ভালো ন্যারেটিভস বার করতে পারে? না, আই নেভার আন্ডারস্টুড দা। নিশ্চয়ই ন্যারেটিভস ভালো, তাদের কথাও নিশ্চয়ই খুব ভালো, তারা নিজেদের প্রোডাক্টটাকে বিক্রি করতে পারে, তাদের ভিশনটাকে বিক্রি করতে পারে। আর তার চাইতে হচ্ছে যে ইনভেস্টার, সে হয়তো তার চাইতেও বড় কিছু সে দেখতে পায়। দেখো, একটা ইনভেস্টার যখন সে ইনভেস্ট করে না, সে চাইবে যাতে তোমার থেকে সে 10x বার করতে পারে। সে যদি মানে $1 million যদি সে ইনভেস্ট করে, সে চাইবে অ্যাটলিস্ট $10 million যাতে বার করতেই পারে তোমার থেকে। আর ইনভেস্টারে কি হয়, তার হরাইজনটা অনেক ব্রড।
তুমি ধরো ডিফেন্সে তুমি ঢুকেছো, তুমি বললে যে আমি একটা নতুন মেশিন গান করছিস, তার ধরো অলরেডি ডিফেন্সে ইনভেস্টমেন্ট রয়েছে 2-3টে, সে তখনই না সে তার মাথায় চলতে থাকে, আচ্ছা এ যদি আমাকে এই জিনিসটা বানাচ্ছে, আমি পরে গিয়ে ওকে আমার অন্য একটা কোম্পানির সঙ্গে মার্জ করে দেবো, আমার অন্য কোম্পানির ভ্যালুয়েশন 100 নয় মানে 1000 কোটি হয়ে যাবে। সে ওই খেলাগুলো খেলতে থাকে, যেগুলো তুমি অ্যাজ আ ফাউন্ডার তুমি বুঝতে পারবে না, কিন্তু ইনভেস্টার তার হরাইজনটা অনেক বড়, সে অনেক বড় খেলোয়াড়, অ্যাকচুয়ালি সে অনেক বড় খেলোয়াড়। আর সে সে শুধু সে তোমার আমার চাইতে সে অনেক বেশি ইন্ডাস্ট্রিটাকে স্ক্যান করে। আমি আরেকটা জিনিস, এটা আমি আমার বলতে মনে পড়লো, যে আমি ফাউন্ডারদের সবসময় বলি, ফাউন্ডারদের আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে হোয়াট ইজ সো ইউনিক, তোমরা হোয়াট ইজ আ ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। হয়তো 1-2 পয়েন্ট বললো, অনেকে বললো তো এরকম আর কেউ করছেই না। যে মুহূর্তে তুমি তাদের ভিসির সামনে নিয়ে গিয়ে ফেলবে, সঙ্গে সঙ্গে 4-5টা কোম্পানির নাম বলে দেবে, যেটা তোমার যে ফাউন্ডার সে নামই শোনেনি কোনোদিন। ওই জন্য আমি সবসময় বলি, বাবা নিজের ইন্ডাস্ট্রিটাকে খুব ভালো করে স্ক্যান করো, ওরকম বড় বড় কথা বলিস না যে না আমি এটা ফার্স্ট টাইম করছি আর অন্য কেউ এরকম করে না। অত এক্স্যাক্ট ওইরকম না করলেও তার 90% বা তার আশপাশে এরকম অনেকেই করে। আপনার কি মনে হয় what went wrong with the hardware reseller which was camouflaged as a edtech major? আমার কাছে ওটা হার্ডওয়্যার রিসেলারই বেশি। কোনটা? ট্যাবলেট বেচতো যে কোম্পানিটা, বাইজুস। Very difficult to say. I'm a small fish in the pond. এরা খুব বড় বড় খেলোয়াড়, এদের নিয়ে বলা খুব মুশকিল। তবে কি বলতো, ওইটাই ইনভেস্টাররা এত প্রেশার দেয় না, যে রেভিনিউর জন্য এত প্রেশার থাকে ইনভেস্টারদেরও। কি হয়, ডিপেন্ড করছে ইনভেস্টাররা কোন ফান্ড থেকে কোন সময় করছে। একটা ফান্ড জাস্ট স্টার্ট হয়েছে, তার ধরো লাইফ হচ্ছে 7 বছর কি 10 বছর, সে যদি ধরো 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে ইনভেস্ট করলো, সে জানে তার কাছে 6 বছর রয়েছে এক্সিট করার জন্য। whereas একটা ফান্ড যে শেষের দিকে ধরো যার 8-9 বছরের মাথায় সে ইনভেস্ট করলো, তখন সে জানে যে এটাকে আমাকে যত তাড়াতাড়ি হোক বার করতেই হবে। আচ্ছা, এরা যখন ইনভেস্ট করে, এরা পোর্টফোলিও অ্যাপ্রোচ যদি দেখো, যদি 10টা কোম্পানিতে ইনভেস্ট করে, এরা ধরেই নেয় যে 6টা কোম্পানি একদম ফেল, মানে জিরো রিটার্ন হবে। অ্যাবসলিউটলি। 2টো কোম্পানি হয়তো বেয়ারলি এদের টাকা ফেরত দেবে, 2টো ব্লকবাস্টার, সফট ব্যাংক মানে 50x 100x ওরকম হবে। সেই জন্য এরা চেষ্টা করে কি প্রত্যেকটা কোম্পানি থেকে যাতে অ্যাটলিস্ট 100 না হলেও 10x তো আমি পাবো কি করে। তার জন্য এবার তুমি অনেকটা গাধা পিটিয়ে ঘোড়া করার মতো ব্যাপার হয়, ভীষণ প্রেশার দেয় ফাউন্ডারদের, খুব দেয়। আর আমি কলকাতার আরেকটা কোম্পানিকে আমি জানি, ওরা ছিল হিয়ারিং এড এইসব করতো, সেখানে ম্যাট্রিক্স ইনভেস্ট করেছিল। ম্যাট্রিক্স যখন ইনভেস্ট করলো, ওদের তখন রেভিনিউ ছিল 15 কোটি, ভালো বিজনেস করছিল, 2 বাঙালি ছেলে, নামটা বলছি না। ম্যাট্রিক্স ইনভেস্ট করেছিল বোধহয় 25 কোটি, 33% স্টেক নিল। ম্যাট্রিক্স ওদের বললো যে তোমরা এখন চিন্তা করো না, ইউ আর ডুইং ফ্যাবুলাস, ইউ আর ডুইং ভেরি গুড বিজনেস, আমরা চাই যে তোমরা। আর ওরা ইনিশিয়ালি করছিল খালি ওয়েস্ট বেঙ্গলি বিজনেস, উই ওয়ান্ট ইউ টু বি আ অল ইন্ডিয়া ব্র্যান্ড, তোমরা সমস্ত জায়গায় স্টোর করলো। ম্যাট্রিক্সের পয়সাটা আসার পর ধরো নেক্সট 18 মাসের মধ্যে, ওরা ইনিশিয়ালি ওদের ছিল কটা, 10টা আউটলেট ছিল, অল ইন্ডিয়া বেসিসে ওদের 40খানা আউটলেট হয়ে গেল। রেভিনিউ 15 না 17 কোটি ছিল, সেটা বেড়ে হয়ে দাঁড়ালো প্রায় 33-40 কোটি। ম্যাট্রিক্স বললো ওপেন ইভেন মোর, উই আর ভেরি হ্যাপি উইথ দ্য গ্রোথ। এদের কিন্তু লস হয়ে যাচ্ছে, তখন বলছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট লস, উইল ম্যানেজ, উই নিড গ্রোথ। আরো ইনভেস্ট করলো, 55 কোটি রেভিনিউ হলো, প্রায় 60খানা স্টোর হয়ে গেল অল ইন্ডিয়া। ওভারনাইট ম্যাট্রিক্স বললো নাও স্টপ ফোকাসিং অন গ্রোথ, ফোকাস অন প্রফিটেবিলিটি। এবার যখন তুমি অনেক গ্রোথ ফেজে থাকো না, গ্রোথ কার্ভে থাকো, অনেক কিছু না, মানে অনেক প্রবলেম বলা যায়, বলে গেটস ব্রাশড আন্ডার দ্য কার্পেট। তুমি এত গ্রোথ আর নাম্বার চেজ করতে থাকো, তোমার অর্গানাইজেশনের কোথায় ঘুম ধরছে তুমি টেরই পাবে না। এবার হঠাৎ বললো যে আমি
আর আর ওই প্রেশারটা কি হচ্ছে যে তুমি ধরো বছরে তোমাকে বলছে যে 20খানা করে স্টোর খোলো, মানে তুমি প্রত্যেক মাসে একটা করে। আচ্ছা, স্টোর খোলা তো মানে মোয়া মুরগি, বাজার থেকে মোয়া মুরগির মতো নয় যে গেলাম আর গিয়ে খুললাম। তোমাকে তার একটা লোকেশন খুঁজতে হবে, স্টোর পেতে হবে, ঠিক জায়গায় পেতে হবে, আশপাশে তোমাকে দেখে নিতে হবে তোমার মার্কেট তোমার যা প্রোফাইল তার সঙ্গে ম্যাচ করছে কিনা। তো 12 মাসে 20খানা স্টোর খুলছে, মানে লেফট রাইট সেন্টার খুলে যাচ্ছে। তোমার ডেসপারেশনের মধ্যে কি হয়, ব্রোকার ধরো বললো হ্যাঁ ওখানে একটা রয়েছে কিন্তু 2 মাস না, আমাকে 4 মাসে রেট দিতে হবে, তোমার কস্ট বেড়ে যাচ্ছে। এই করে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় তখন তোমাকে। তুমি এমন ভাবে গ্রোথ চেস করে যাচ্ছ, তুমি লোক নিয়ে যাচ্ছ কিছু করে, আমাকে ভাই আমাকে রেভিনিউ আনতেই হবে, ঠিক আছে। কিন্তু যেই তুমি যখনই ওটা তারপর ঠিক করতে যাবে তখনই দেখবে যে আরে তুমি এত ভুল করে রেখেছো না, কোথা থেকে যে ঠিক করবে তুমি ধরে মানে বুঝতে পারো না। ওই কলকাতার কোম্পানিটা 55 থেকে তো তারপরে ম্যাট্রিক্সের ইনভেস্টমেন্ট ডুবে গেছে অবভিয়াসলি, এবং তাদের অনেক স্টোর বন্ধ করে দিতে হলো। যা হয় লস ওইরকম ভাবে হলে তখন, আর লস হচ্ছিল বলে ওরা আরেকটা রাউন্ড করতে গেল, ম্যাট্রিক্স চলে এসছে তখন। ম্যাট্রিক্স আর ওই সময়টা না তখন ভিসিরা অত ইনভেস্ট করতো না, এটা আমি বলছি 2011-র কথা। তখন ভিসিটা অতটা ছিল না, প্রাইভেট ইকুইটিরা সবাই বলছে আরে ম্যাট্রিক্স হয়েছে তো কি হয়েছে, এত লস করেছো তুমি, কি করে হবে। তারা আর ফান্ডিং পেলো না, বন্ধ হয়ে অনেক স্টোর বন্ধ করে দিতে হলো। প্রথমেই হচ্ছে আউট স্টেশন গুলো বন্ধ করে দিতে হলো, লোকজনকে ছাড়িয়ে দিতে হলো রাতারাতি, মানে যেখানে ছিলে আবার তুমি সেখানেই ব্যাক চলে এলে। উল্টে কি হলো, এক গাদা লস নিয়ে বসে রয়েছে এখন তুমি। অ্যাটলিস্ট তুমি যখন শুরু করেছিলে তুমি প্রফিটেবল ছিলে, তোমার কোনোদিন লস ছিল না। এখানে তুমি, তোমার স্টোর তো গেল, তুমি ব্যাক টু স্কোয়ার ওয়ান উইথ লস। শেষ কোয়েশ্চেন, যদি আমাদের স্টার্টআপদের বা যারা শুনছে তারা যদি এন্টারপ্রেনার হয়, তারা যদি স্পেক্টারকে ম্যান্ডেট দিতে চায়, কি করণীয় সামনে বলুন। স্পেক্টারকে ম্যান্ডেট দেওয়ার জন্য একদম সিম্পল, আমাকে ফোন করবে 9831788868। জোকস অ্যাসাইড, কার নাম্বার এটা? হ্যাঁ, কার নাম্বার? এটা আমারই নাম্বার, আমাকে ম্যান্ডেট দিতে গেলে তো আমাকেই ফোন করবে। না, অন আ সিরিয়াস নোট, আমি যেটা চাইবো হচ্ছে যে ফার্স্ট অফ অল যে কেন তুমি টাকাটা তুলতে চাইছো সেই ক্ল্যারিটিটা যেন সবসময় থাকে। ওটা ইটস আ মাস্ট। ওই ক্ল্যারিটিটা না থাকলে ফান্ড রেজ করা ভীষণ মুশকিল হয়ে যায়। এবং আরেকটা জিনিস তোমায় দেখে নিতে হবে যে তোমার তোমার শুধু টাকা নয়, তোমার টেকনোলজি টিমটা কিরকম, তোমার মিডল লেভেল ম্যানেজমেন্ট আছে কিনা, আর সবচেয়ে বড় কথা তোমার ফাইন্যান্স তুমি কিভাবে মেনটেন করছো। যেটা অরুণ বলছিল যে তোমার MIS আছে কিনা, যদি নাও থাকে ঠিক আছে, ইনভেস্টাররা এসে সেগুলো তো ঠিক করে দেয়। কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ওটা বি ভেরি শিওর যে তুমি কত টাকা রেজ করতে চাও এবং কেন। এই দুটো কোয়েশ্চেনের ক্ল্যারিটি থাকা ভীষণ ভীষণ দরকার, না হলে কিন্তু ফান্ড রেজটা খুব চ্যালেঞ্জ হয়ে যায়। আর হ্যাঁ, তুমি একটা ভ্যালুয়েশন মাথায় রাখতেই পারো, বাট দ্যাট শুড বি স্যাক্রোস্যান্ট, যে এই ভ্যালুয়েশন না হলে আমি করবো না, এইটা যেন না হয়। তো দাদা আমাদের অনির্বাণ দা কত ভালো করে বোঝালে আপনাদেরকে বা তোমাদেরকে, ব্যবসা করো ইজ ফাইন, বাট অ্যাট সাম পয়েন্ট অফ আ টাইম যদি গ্রোথ ফেজে যেতে হয়, যদি 50% 100% গ্রোথ স্পিডে যেতে হয়, তাহলে বুটস্ট্র্যাপ হলে চলবে না, ফান্ডিং নিতেই হবে। অ্যান্ড ফান্ডিং নেওয়া ইজ আ টাস্ক। তো আমার মনে হয় আজকের পডকাস্টটা দেখলে আমাদের স্টার্ট আপ এন্টারপ্রেনার্সরা বা এনথুজিয়াস্টরা তারা কিছু ইন্সপিরেশন পাবে। তো আজকে এখানেই শেষ করি। নেক্সট ডে আরেকজন এন্টারপ্রেনার বা আইবি বা যে হোক কোনো ইন্সপিরেশনাল পার্সোনালিটিকে নিয়ে আসবো, যে আপনাদের অনেক প্রবলেম সলভ করবে, যে নিজের স্টোরি বলবে। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ।